তারেক রহমানের বিচার আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বপ্ন, বলছেন কামরুল ইসলাম। ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ, বললেন রিজভী। এদিকে ঢলের পানিতে প্লাবিত সুনামগঞ্জ, বিপাকে 6 লাখের অধিক মানুষ। জানাবো লালমনিরহাটে বজ্রপাতে ঘরসহ গরু ছাগল পুড়ে ছাই। এবং সর্বশেষ জানাবো পিটার হাসের পদত্যাগ, নেপথ্য বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানের বিচার আওয়ামী লীগ নেতাকর্মীদের স্বপ্ন, বলছেন কামরুল ইসলাম। আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মতো 21 আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমানের বিচার করা আওয়ামী লীগের নেতাকর্মীদের স্বপ্ন। কামরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ ইতিহাস সৃষ্টিকারী দল, ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িত। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বলেন, আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 21 জুনের র্যালির মধ্য দিয়ে সারা দেশের মানুষের কাছে সরকার উন্নয়ন অগ্রযাত্রা চিত্র ছড়িয়ে দেওয়া হবে। আর প্রতিষ্ঠা বার্ষিকীর দিন 23 জুন সরোয়ার্দী উদ্যানে আলোচনা সভা জনসভায় পরিণত করা হবে। তিনি বলেন, যারা অপরাজনীতি করে, বাংলাদেশের শত্রু যারা, প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে তাদের জানান দিতে চাই আওয়ামী লীগ। ওই দিন ঢাকা নগরীকে মিছিলের নগরীতে পরিণত করা হবে। ভারতকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভারত প্রসঙ্গে বলেছেন, যারা প্রায় প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করেছে, তাদেরকে সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। রুহুল কবির রিজভী বলেন, ব্যাপক বেকারত্ব, ভয়াবহ মূল্যস্ফীতি, জাতীয় রিজার্ভের ভয়াবহ পতন, কঠিন ডলার সংকট, বিপুল পরিমাণের খেলাপি ঋণ এবং ব্যাংকগুলো খালি হয়ে যাওয়া, জ্বালানি নিশ্চয়তা ছাড়া একের পর এক ভাড়া ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, হাজার হাজার কোটি টাকার ভর্তুকিতে দেশের অর্থনীতির কোমর ভেঙে ফেলা হয়েছে। ব্যক্তিগত আয় ও জীবনযাত্রার মান দিন দিন প্রকট হচ্ছে। দেশে আর্থিক খাতে এখন সবচেয়ে বিপর্যস্ত ও নিরাপত্তাহীন। দৈনিকতা, অপচয়, অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ব্যাংক খাত এখন খাদের কিনারে। ভয়াবহ আর্থিক খাতে দুরবস্থা থেকে মানুষের চোখ সরানোর জন্য সরকার এখন নানা তামাশা ও চক্রান্তের আশ্রয় নিয়েছে। তিনি বলেন, এবারের ঈদের মানুষ নিরানন্দ দিন কাটিয়েছে। গরুর হাটে কেনাকাটা ছিল কম, ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু খামারিরা গরু বিক্রি করতে না পেরে ভয়াবহ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। কারণ মানুষের হাতে টাকা নেই, তাই দখলদার সরকার জোর করে টিকে থাকার জন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব বেচাতে শুরু করেছে। বাংলাদেশ ভারত সম্পর্ককে ডামি সরকারের ভূস্বামী প্রজাবিদদের সম্পর্কে পরিণত করেছে। যারা তার প্রতিদিনই সীমান্তে আমাদের লোক হত্যা করেছে, তাদের সব উজাড় করে দেওয়ার পরিণতি হবে ভয়াবহ। সরকার বাংলাদেশের জনগণকে হতভাগ্য শিয়ালের সান্ত্বনার মতো পরিস্থিতিতে দিন কাটাতে ছবক দিয়েছেন। তিনি আরো বলেন, মানুষের মত প্রকাশ ও বাক স্বাধীনতার আরো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনগুলো অভিমত প্রকাশ করেছে। আন্তর্জাতিক অধিকার গ্রুপগুলো ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাগুলো বাতিলের দাবি জানিয়েছিল। সেই ধারাগুলোই সাইবার নিরাপত্তা আইনের বিধিমালায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা মত প্রকাশ, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকার হরণমূলক ধারা সংযোজন হবে। এটি বাস্তবায়িত হলে ফ্যাসিবাদ চূড়ান্ত রূপ ধারণ করবে। মত প্রকাশের স্বাধীনতা কফিনে ঢোকানোর পর এটাই হবে সর্বশেষ পেরেক। রিজভী বলেন, সাইবার নিরাপত্তা আইনের কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত প্রক্রিয়া সংক্রান্ত ধারা উল্লেখ নেই। এর ফলে ব্যক্তির গোপনীয়তা ক্ষুণ্ণ হবে। সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহ ইচ্ছাধীন কার্যক্রম পরিচালনার ঝুঁকি থাকবে বলে অংশীজনেরা অভিমত ব্যক্ত করেছেন। এই বিধিমালা অনুমোদিত হলে গোটা দেশটাকে বাকরুদ্ধ করে তুলবে। সরকার ফ্যাসিজম পাকাপোক্ত করার জন্য কালাকানুনের বহুতর উপকরণ সংযোজন করেছেন। সরকার চায় তার ক্ষমতার নিচ্ছিদ্র নিরাপত্তা একের পর এক ড্রাকনিয়ান আইন তৈরি করে সরকার একদলীয় শাসনের জয় পতাকা উড্ডীন রাখতে চায়। সরকার ক্ষমতা ধরে রাখার বাসনা আরও তীব্রতরভাবে মাথাচাড়া দিয়েছে, কিন্তু এই সমস্ত গণবিরোধী আইনের দ্বারাই সরকার নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। ঢলের পানিতে প্লাবিত সুনামগঞ্জ, বিপাকে 6 লাখের অধিক মানুষ। সুনামগঞ্জ ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সব নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে ঢলের পানি প্রবেশ করেছে শহর থেকে গ্রাম অঞ্চলে, আর এতে চরম দুর্ভোগে পড়েছেন 6 লাখের অধিক মানুষ। ঢলের পানিতে তলিয়ে গেছে পৌর শহরের মধ্যবাজার, বড়পাড়া, তেঘরিয়া, নতুনপাড়া, বাঁধনপাড়া, উত্তর আরপি নগর,
কাজীর পয়েন্ট, মার্টিলা, শান্তিবাগ সহ বেশ কিছু এলাকার সড়ক। সেই সঙ্গে তলিয়ে গেছে শহরের পার্শ্ববর্তী এলাকা হাসননগরের 50টিরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। অনেকেই তাদের বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয় কেন্দ্রে কিংবা উঁচু এলাকায় আত্মীয় স্বজনদের বাসায় ছুটছেন। পৌর শহরের পাশাপাশি বন্যা কবলিত হয়েছে জেলার সদর উপজেলা, সম্ভবপুর, দোয়ারার বাজার, ছাতক, তাহিরপুর, শান্তিগঞ্জের নিম্নাঞ্চলের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সুরমা নদীর পানি মঙ্গলবার 18 জুন দুপুর 12টা পর্যন্ত ছাতক পয়েন্ট 155, শহরের নবীনগর পয়েন্ট 68 সেন্টিমিটার এবং শক্তিয়ার খলা পয়েন্ট বিপদ সীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহরের স্থানীয় বাসিন্দা আহসান রাজীব ঢাকা পোস্টকে বলেন, যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে এতে মানিব্যাগ বিপর্যয় নেমে 2022 সালের বন্যার মতো ভয়াবহ পরিস্থিতি হতে পারে। আর 2 ইঞ্চি পানি যদি বাড়ে তাহলে আমাদের আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবে। বড়পাড়া এলাকার বাসিন্দা এহসান মমিন ঢাকা বলেন, আমাদের শৌচাগারে পানি প্রবেশ করেছে, বাসায় থাকা দুষ্কর। পুরুষদের অবস্থা যেমন তেমন, নারীদের নিয়ে বিপাকে আছে। নতুন পাড়া এলাকার বাসিন্দা শ্রীবাস পাল ঢাকা পোস্টকে জানান, বাসায় পানি প্রবেশ করে সব আসবাবপত্র ভেসে গেছে। পাশের বাসার গেটের ভেতর থেকে উদ্ধার করে নিয়ে এসেছি প্রয়োজনীয় কিছু আসবাবপত্র। বাদবাকি জিনিস কোথায় আছে তার হদিশ নেই। সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশেদ ইকবাল চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার 516টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। সুনামগঞ্জের 4 আসনের সংসদ সদস্য 6 মোহাম্মদ সাদিক বলেন, আমরা সবাই মিলে এই দুর্যোগ মোকাবেলায় কাজ করব। এনজিও সহ সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে একসঙ্গে এগিয়ে এসে কাজ করার আহ্বান জানাচ্ছি। লালমনিরহাটে বজ্রপাতে ঘরসহ গরু ছাগল পুড়ে ছাই। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে গরু ছাগল সহ 2টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার 18 জুন ভোর রাতে উপজেলা তেঁতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আজ ভোর রাতে হঠাৎ করে বৃষ্টির সঙ্গে প্রবল শব্দে বজ্রপাত শুরু হয়। কিছুক্ষণ পর তেঁতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন চন্দ্রের একটি ঘরে আগুন লেগে যায়। এতে পুলিন রায় সহ পরিবারের 2 জন আহত হন। এ সময় ঘরে থাকা 3টি ছাগল ও 2টি গরু আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দিনমজুর পুলিন চন্দ্র জানান, পরিবার নিয়ে অনেক দুঃখে কষ্টে জীবনযাপন করেছিলেন। তিনি কৃষিকাজ করে পরিবার নিয়ে জীবনযাপন করেছিলেন। এছাড়া ঋণ নিয়ে গরু ছাগল পালন করে পরিবার আর ছেলে মেয়েদের পড়াশোনার খরচ চালাতেন। কিন্তু সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে হবে। চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, ঘটনা শোনার পর ওই পরিবারের খোঁজ খবর নিয়েছি। কালীগঞ্জ উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোশাররফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে 2টি গরু ও 3টি ছাগলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তাদের সহযোগিতা করতে জেলা প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। উপজেলা প্রশাসন থেকে তাদের সহযোগিতা করা হবে। পিটার হাসের পদত্যাগ, নেপথ্য বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতির পরিবর্তন। বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আকস্মিক পরিবর্তনের প্রতিবাদী ঢাকা নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস মার্কিন পররাষ্ট্র দপ্তরের তার পদ থেকে পদত্যাগ করেছেন। কূটনৈতিক সূত্র এমনটাই বলছে। ঢাকার একজন কূটনীতিক জানিয়েছেন, বাংলাদেশ ইস্যুতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর পরিবর্তিত নীতির কারণেই তার এই পদত্যাগ। বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার বিষয়ে স্পষ্টভাষী ছিলেন। এই সময়ের মধ্যে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ার ডাকের আয়োজিত একটি অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত বাহিনী দ্বারা তার উপর হামলার অভিযোগ তোলা হয়। কিন্তু গেল ডিসেম্বরে পরিস্থিতি পাল্টে যায় যখন বাংলাদেশ ইস্যুতে মার্কিন নীতিতে পরিবর্তন আসে। কারণ যুক্তরাষ্ট্র তার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘনিষ্ঠ মিত্র ভারতের সঙ্গে ক্রোধে জড়াতে চায়নি। ফলস্বরূপ বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ইস্যুতে সক্রিয়ভাবে নাক গলানো বন্ধ করে দেওয়া যুক্তরাষ্ট্র ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ সত্ত্বেও পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ বা কোনো ব্যক্তিবর্গের উপর কোনো ধরনের উল্লেখযোগ্য নিষেধাজ্ঞা আরোপ করেনি। যুক্তরাষ্ট্র এই নীতি পরিবর্তনের ফলে কিছু ভারতীয় কূটনৈতিক হাসের তীব্র সমালোচনা করেন, এমনকি তাকে নিয়ে উপহাসও করতে দেখা যায়। তবে মার্কিন নীতির সঙ্গে মতানৈক্যের কারণে রাষ্ট্রদূতের এমন পদত্যাগ নতুন কিছু নয়। উদাহরণস্বরূপ সম্প্রতি ভিক্টোরিয়া নুল্যান্ড অপ্রত্যাশিতভাবে ইউক্রেন সংক্রান্ত মার্কিন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অফ স্টেটের পদ থেকে পদত্যাগ করেন। এছাড়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র হালার রাহারিটাও গেল এপ্রিলে ইসরায়েলের প্রতি মার্কিন নীতির প্রতিবাদে পদত্যাগ করেন। এদিকে নির্ধারিত সময়ের আগেই পিটার হাস বিদায় নেওয়ার মার্কিন কংগ্রেস শুনানির পর শীঘ্রই ঢাকার নতুন মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।